everyone. Again, welcome back to my channel, Unfinished Curious Mind. Today, I am primarily focusing on archaeological anthropology. In this video, we will understand what archaeological anthropology is. It helps us understanding the past human societies through material remains. Before diving into the subfield of archaeological anthropology, here I would like to talk a very brief introduction on archaeological anthropology. Though I believe the aim and scope and the objectives of archaeological anthropology or prehistoric archaeology is itself is a very vast topic. It is not entirely possible for me to go through or dive into the entire topic in a one video. So this video is mainly on the subfield of archaeological anthropology, but before going to the subfield, I would like to give very little insight on what archaeological anthropology and its aims and objectives. I would like to talk about these topic in both languages, Bengali and English. Let's dive into today's topic. So what is archaeological anthropology? আমি প্রথমেই বললাম যে archaeological anthropology আমাদের past material remains কে study করে investigate করে first explore করে then excavate করে বিভিন্ন excavation process যেমন vertical excavation, horizontal excavation techniques আছে, quadrical আমাদের এক্সকাভেশন টেকনিক আছে। এইগুলোর মধ্যে কিছু কিছু টেকনিক মেথডস অ্যাপ্লাই করে ডিফারেন্ট এছাড়াও আরো মেথডোলজি আছে, সেগুলোকে অ্যাপ্লাই করে এক্সকাভেশন করে প্রত্যেকটা স্টেপে আমাদেরকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড অর টু রিকনস্ট্রাক্ট অর to discover some material remains যেগুলো কিনা বারিড অবস্থায় আছে। আমাদেরকে ডিগিং করার মাধ্যমে ওইগুলোকে রিকনস্ট্রাক্ট করতে হয়, সেগুলোকে প্রিজার্ভ করতে হয় এবং তার বিভিন্ন প্রসেস আছে প্রিজার্ভেশনের, এবং ওটাকে জানার জন্য আমাদের ডেটিং করতে হয়। ডেটিংটা দু রকমের ইউজুয়ালি হয়ে থাকে, যেটা আমি একটা জাস্ট কুইক একটা স্নিক পিক যদি ডেটিং এর উপর বলতে চাই, তাহলে ডেটিং হচ্ছে বেসিক্যালি টু টাইপস এর হয়। ডেট কথার অর্থ মানে আমরা জানি যে তারিখ বা একটা এজ জানার জন্য, রাদার মানে একটা এজ যদি আমি বলি, ডেটিং এর মাধ্যমে আমরা ওই কোনো একটা মেটেরিয়াল, ফর এক্সাম্পল মেটেরিয়াল এটা কোনো স্টোন টুল হতে পারে, মেটেরিয়াল পটারি রিমেন্স হতে পারে, কোনো ফ্র্যাগমেন্টস হতে পারে, কোনো উইপেন্স হতে পারে, আয়রন অবজেক্টস হতে পারে, কপার অবজেক্টস হতে পারে, ব্রোঞ্জ অবজেক্টস হতে পারে। এগুলোর মাধ্যমে আমরা ডেটিং করে, অ্যাবসলিউট ডেটিং আর রিলেটিভ ডেটিং, টু টাইপস অফ ডেটিং হয়। অ্যাবসলিউট ডেটিং এর মধ্যে ইউজুয়ালি কার্বন ডেটিং, ফ্লুরিন ডেটিং, ডেন্ড্রোক্রোনোলজি যেটা কিনা ট্রি এর উপরে করা হয় সেটা। এছাড়া অ্যাবসলিউট ডেটিং ছেড়ে দিয়ে যদি রিলেটিভ ডেটিং দেখি, স্ট্র্যাটিগ্রাফি, ভার্ব অ্যানালিসিস, এগুলোর মাধ্যমে আমাদের যে মেটেরিয়ালস গুলো আমরা আমাদের আর্কিওলজিক্যাল সাইট থেকে তুলে আনছি, সেগুলোকে ওগুলোর মাধ্যমে ওগুলোকে ইউজ করে আমরা ওই মেটেরিয়াল গুলোর যে আর্টিফ্যাক্টস, স্ট্রাকচার যেগুলো পাচ্ছি, সেগুলোর সম্পর্কে আমাদের যে এজটা জানতে হেল্প করে। এক্সাম্পলের মধ্যে যদি ভালো করে আমার কথা শোনা হয়ে থাকে তাহলে জানা যাবে যে যেটা আমি বলেছি যে স্টোন অবজেক্ট বা স্টোন টুল যদি বলি,
এবার স্টোন টুলটাকে নিয়ে সেটাকে অ্যানালিসিস করে বা এই যে যেমন একটা স্কেলিটন আমরা দেখতে পাচ্ছি, এবার এই স্কেলিটনটা ধরা যাক লুসি আমাদের অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের যদি স্কেলিটন হয়ে থাকে। ধরুন একজন আর্কিওলজিস্ট এই 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 স্কেলিটনটা তার সাইট থেকে পাচ্ছে। সে বেসিক্যালি কি করবে, সেই এক্সকাভেশনের পর এটাকে প্রিজার্ভ করে ল্যাবরেটরিতে পাঠাবে। এবারে এখানে আসছে হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি কনসেপ্ট, যেটার পর যেই বিষয়ে আমি আরো পরে যাচ্ছি। কিন্তু কার্বন ডেটিং করা হবে, কার্বন ডেটিং করার পরে এর যে এজটা, আমরা এক্সাক্ট এজ সেটা আমরা জানতে পারবো। মানে আমরা জানতে পারবো যদি এটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস এর হয়ে থাকে, তাহলে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস কোন টাইমে ছিল সেটা আমাদের জানতে ডেটিং হেল্প করে থাকে। বোঝা গেছে তাহলে একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিস্টের এম কি? একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির প্রথম আমাদের এম হচ্ছে যে এটা আমাদের হেল্প করে টু ইনভেস্টিগেট মেটেরিয়াল রিমেন্স অ্যান্ড স্ট্রাকচার্স, টুলস, অবজেক্টস এক্সেট্রা। এর ফলে আমরা কি করি, আমরা পাস্ট সোসাইটি এবং পাস্ট যে সমস্ত হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে বা পাস্ট ইন জেনারেল হিউম্যান সোসাইটি এবং যে সমস্ত অ্যাক্টিভিটিস হয়েছে সেসব সম্পর্কে আমরা জানতে পারি। এবারে যদি বলি প্র্যাকটিস, এইমস টু আন্ডারস্ট্যান্ড কালচারাল প্র্যাকটিসেস, সোশ্যাল অর্গানাইজেশন, এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন। ঠিক আছে, এবারে আমরা এক্সাম্পল নিই হচ্ছে হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস কি? আমরা আমরা সবাই জানি যে একটা আমরা যদি হিউম্যান এভলিউশন যদি আমরা হিউম্যান এভলিউশন দেখে থাকি তাহলে আমরা দেখবো যে বা আমরা যে আমাদের কলকাতার যে মিউজিয়াম আছে সেখানে যদি যাই, ইভলিউশন বা যে জেনেটিক্স যেখানে ডিএনএ এর বড় করে যে 3D ইয়েটা রাখা আছে, সেখানে আমরা গিয়ে কি দেখছি, তার পিছনে একটু এগিয়ে গিয়ে যে সামনে দেখবো যে একটা এভলিউশন, হিউম্যান এভলিউশনের যে হয়েছে সেটার সম্পর্কে একটা বড় বিশাল করে একটা স্ট্যাচু দেওয়া আছে। সেখানে আমরা দেখি কি একটা হোমো হ্যাবিলিসের স্ট্যাচু আছে। এবার আমরা এমনিও ছোটবেলা বইতে পড়েছি বা আমরা যারা অ্যানথ্রোপোলজিকে নিয়ে পড়াশোনা করছি বা আর্কিওলজিকে নিয়ে যারা পড়াশোনা করছি, উই অল অ্যাওয়্যার অফ দ্য নেম হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিসের কালচার যদি বলি, হোমো হ্যাবিলিসের কালচার বলতেই যেটা মাথায় আসে হচ্ছে ওল্ড ওয়ান কালচার। ওল্ড ওয়ান কালচারটা কোথা থেকে এসছে? আমরা সবাই জানি আফ্রিকা থেকে এসছে। আফ্রিকার ওল্ডুবাই গডস, কেনিয়া, রুডলফ কেনিয়া, ওই সমস্ত এরিয়া গুলো থেকে এসছে। তাহলে এবার যদি বলি যে আহ, আমরা জানি বা আমরা পড়েছি বা যারা পড়িনি তাদেরকে একটা গল্পের মাধ্যমে আমি যদি বলি, তাহলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যখন এই সাইটটাকে এক্সকাভেট কারা করতে গেছিল, লিকির একটা পুরো ফ্যামিলি আছে, রিচার্ড লিকি, মেরি লিকি, যারা আর্কিওলজি প্রিহিস্টোরিতে তাদের কন্ট্রিবিউশন মানে ইমেন্স। নট অনলি দিস, তাদের বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজিতেও কন্ট্রিবিউশন ইমেন্স। সো বেসিক্যালি তারা কি করলো, যখন তারা এক্সকাভেশন করছিল সেই মানে আমাদের আফ্রিকাতে এক্সকাভেশনের সময় ওরা বেসিক্যালি কি পেয়েছিল, ওই রুডলফ কেনিয়া তারপর ওল্ডুবাই গডস ওই সমস্ত জায়গাগুলো থেকে হ্যাবিটেশনাল সাইট পেয়েছে। একটা হ্যাবিটেশনাল সাইট দেখে মনে হয়েছে যেখানে পাইলস অফ বোল্ডার সারাউন্ডেড ছিল। দেখে মনে হয়েছিল কিছু কিছু মানুষের ওখানে অ্যাক্টিভিটি করেছে, যেখানে উইন্ড ব্রেক এর মতো একটা অ্যাক্টিভিটি দেখতে পাওয়া গেছিল। নট অনলি দ্যাট, ওখান থেকে কি পাওয়া গেছে, চপার পাওয়া গেছে। এবারে উইন্ড ব্রেক অ্যাক্টিভিটি তার মাধ্যমে মনে হয় যে ওরা কোনো রকম একটা রিচুয়াল বা কিছু একটা করতো। এছাড়াও বলা হয় হোমো হ্যাবিলিস হচ্ছে ফার্স্ট টুল মেকার, যিনি কিনা হোমো হ্যাবিলিস কি করেছে, হ্যান্ডিম্যান বলা হয়ে থাকে। এছাড়া ফার্স্ট টুল মেকার না, আহ, এটা বলা ভুল হবে। হোমো হ্যাবিলিস আমরা জানি হ্যান্ড করেছে, চপার চপিং করেছে। ওল্ড বাই গড যে চপার চপিং কালচার আমরা সবাই জানি। এবার চপার চপিং, এবার যে অবজেক্টস গুলো পাওয়া গেছে ওখান থেকে চপার্স পাওয়া গেছে, তার মানে কি তারা কি রকম ধরনের টুল ইউজ করতো। ওই ওই চপার ইউজ করার কারণ কি ছিল? চপার ইউজ করার কারণ খুব স্বাভাবিক ছিল, কারণ তারা হান্টার গ্যাদারার ছিল। হান্টার গ্যাদারার করার পরে হান্টিং গ্যাদারিং করে ওদেরকে তো ওগুলোকে অ্যানিমালস গুলোকে মেরে ওগুলোকে বুচারিং করে স্ক্র্যাপিং করে ওগুলোকে তারপরে খেতে হবে। এবার যদি আমি এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন বা এছাড়া আরো স্পেসিফিক কোনো প্র্যাকটিসের কথা বলি,
সোশ্যাল অর্গানাইজেশন কোথা থেকে বোঝা যাচ্ছে আসছে? সোশ্যাল অর্গানাইজেশনটা খানিকটা নিওলিথিক টাইম পিরিয়ড থেকে যদিও বলা হয়ে থাকে, কিন্তু এই প্র্যাকটিস বা এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনটাকে যেটা বেশি ভালো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নিয়েন্ডারথালের টাইম। নিয়েন্ডারথালের টাইমে আহ উম, যেটা মানে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়, খুব ঠান্ডা ছিল। তাই জন্য তারা ঠান্ডা থেকে বাঁচার জন্য কোথায় গিয়ে থাকতো? তাদের রক রক রকের মধ্যে থাকতো, কারণ আমরা রকের মধ্যে থেকে নিয়েন্ডারথালের এভিডেন্সেস পাই, যেটা কিনা ফ্রান্স থেকে পাওয়া গেছে। নট অনলি দ্যাট, রক মানে রক আর্ট, হোম আর্ট যেগুলো আমরা বলে থাকি, বলা হয়ে থাকে যে রক আর্টের সময় নিয়েন্ডারথ্যাল সেই সময় ছিল, যেটা কিনা আপার প্যালিওলিথিক টাইম পিরিয়ডে পাওয়া যায়। নট অনলি দ্যাট, নিয়েন্ডারথ্যালের টাইম থেকে আস্তে আস্তে বুরিয়াল প্র্যাকটিসের এভিডেন্স পাওয়া যায়, যেখানে কিনা বুরিয়াল গুলোকে মানুষ বুরিয়াল করতে শুরু করে, হিউম্যানসরা যখন বুরিয়াল করতে শুরু করে। তো আমরা একটা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি করে এইরকম এই এই জাস্ট এই কটা পয়েন্ট আমি এখানে যেটা তুলে ধরেছি সেটাকেই এক্সপ্লেন করতে গিয়ে আমি এতগুলো এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। এছাড়াও তো আরো অনেক পয়েন্ট আছে, এটা যদি আমি বলতে থাকি তাহলে ইট উইল কিপ গোয়িং অন এন্ড অন। নেক্সট যদি আমরা দেখি যে সাবফিল্ড যেটার বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল আর্কিওলজি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় এনভায়রনমেন্টাল আর্কিওলজি, যেটা আগেই আমি একটা এনভায়রনমেন্টের কথা অলরেডি বলে এসেছি। আমি এনভায়রনমেন্টের অলরেডি একটা স্নিক পিক দিয়ে দিয়েছি, যেটা কিনা আমি নিয়ানডারথালের এক্সাম্পল দিয়ে দিলাম। তাহলে বেসিক্যালি এনভায়রনমেন্টাল আর্কিওলজিটা কি? এনভায়রনমেন্টাল আর্কিওলজি হচ্ছে খুব সিম্পল, আর্কিওলজির একটা সাবফিল্ড এনভায়রনমেন্টাল আর্কিওলজি। নাম শুনেই ভালো করে বোঝা যাচ্ছে যে কি এই আর্কিওলজিটার, এই আর্কিওলজিক্যাল সাবফিল্ডের মাধ্যমে বেসিক্যালি আমরা রিলেশনশিপটা দেখি পাস্ট হিউম্যান সোসাইটি আর তাদের অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। চট করে এই দুটো জায়গা আমি হাইলাইট করে দিচ্ছি। কি করছে? রিলেশনশিপ বিটুইন পাস্ট হিউম্যানস societies and their environment. It it seeks to understand how ancient population interact with their surroundings. এই যে এনভায়রনমেন্টের যে চেঞ্জেস হয়েছে এবং এনভায়রনমেন্টের যে চেঞ্জের ফলে ফলে কি হয়েছে, তাদের ইকোসিস্টেমের যে চেঞ্জেস হয়েছে, ল্যান্ডস্কেপের যে চেঞ্জেস হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস এর যে চেঞ্জেস হয়েছে, কালচারাল ডাইমেনশনও দেখা গেছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে আগে মানুষের কালচার তৈরি হয়নি। মানে শুরুর দিক থেকে একদম প্রথমে তো মানুষ কিভাবে কালচারে তাদেরকে কালচারের মাধ্যমে আস্তে আস্তে তারা ইভলভ করা শুরু করলো, এবং কোথাও না কোথাও গিয়ে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও কালচার কে মানে মানুষের কালচার তৈরি করার জন্য একটা ইন্টার রিলেটেড ভাবে কাজ করে। এনভায়রনমেন্টের বিভিন্ন সার্কামস্ট্যান্সেস বা কনসিকুয়েন্সের জন্য মানুষ কোথাও না কোথাও গিয়ে তার কালচার কে তৈরি করতে, বা এই এই যে কালচারাল এভলিউশন বা এই যে ভাবনা মানুষের যে এসছে, ফর এক্সাম্পল এই যে ড্রেস পরতে, খুব ঠান্ডা ছিল, কি করে বাঁচবে? বাঁচার জন্য কি হান্টিং, যে অ্যানিমাল গুলোকে হান্ট করতো, সেখান থেকে তাদের ফার গুলোকে নিয়ে এসে ড্রেসেস বানাতে শুরু করলো। বোয়ার্স, ছোট ছোট বোয়ার্স গুলোকে দিয়ে তারা সেলাই টেলাই করে সেগুলোকে ড্রেস পরে বানাতে শিখলো। কিসের জন্য করলো? এনভায়রনমেন্ট এত ঠান্ডা হয়ে গেল, গ্লেসিয়াল পিরিয়ড, গ্লেসিয়েশন প্লুভিয়েশন সময়, গ্লেসিয়েশনের সময় কিভাবে বাঁচবে, সেই সময় বাঁচার জন্য কি করলো? সেই সময় আর কি কি অ্যানিমালস ছিল? ওই এনভায়রনমেন্টে তো একটা কুকুরের পক্ষে সেইভাবে বাঁচা সম্ভব হবে না। ওই এনভায়রনমেন্টে তো অন্যান্য অ্যানিমালস এর, উলি ম্যামথ, রাইনোসরাস, এই সমস্ত অ্যানিমালসরা থাকতো। তো আমরা বেসিক্যালি এনভায়রনমেন্ট আর্কিওলজিস্টরা কি করবে? এই সমস্ত জিনিসগুলোকে তারা দেখবে। আরো যদি এই টপিকটায় ডাইভ ইনটু করি তাহলে দেখতে পারবো এটার বেসিক্যালি কি কি অ্যাসপেক্টে বা কি কি টাইপসে আরো আরো এটা স্প্রেড আউট করছে। একটা হচ্ছে প্যালিও এনভায়রনমেন্টাল রিকনস্ট্রাকশন করতে, যেটা অলরেডি বললাম। এছাড়া কি? পোলেন। পোলেন পোলেন মানে ফুলের রেণু, সিডস, অ্যানিমাল বোন, সয়েল, এক্সেট্রা। পোলেন, এবার পোলেনের যদি একটা এক্সাম্পল দিয়ে, খুব সুন্দর একটা এক্সাম্পল, আমরা নিয়েন্ডারথ্যালের যে যে সমস্ত নিয়েন্ডারথ্যালের উপরে যে সমস্ত পেপার বা রিসার্চ ওয়ার্ক হয়েছে তার মধ্যে আমরা জানতে পারি যে নিয়েন্ডারথ্যালকে যখন মানে পাওয়া গিয়েছিল, ডিসকভার করা হয়েছিল, সেই সময় যে কেভের মধ্যে নিয়েন্ডারথ্যাল ছিল, সেখানে কিছু কিছু পোলেনের এভিডেন্স পাওয়া যায়।
সেই পোলেনটাকে অলসো মানে পোলেনটারও কি করে আর কি বটানিস্টরা আর আর্কিওলজিস্টরা একসাথে এক কাজ করে আর কি হেল্প করে ডিটারমাইন করতে যে এটা কোন টাইম পিরিয়ড পোলেনটা মানে এটা সেই সময় কোন কোন এটা ফুলের রেণু বা সেই সময়টা কোন মানে কি কিরকম ধরনের প্লান্ট সেই সমস্ত জিনিসপত্র। নট অনলি দ্যাট, এটা কি করে আন্ডারস্ট্যান্ড, ইট হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাইমেট, ভেজিটেশন, ওয়াইল্ড লাইফ, এনশিয়েন্ট ল্যান্ডস্কেপ। সেই সময়ে দাঁড়িয়ে কি কি ধরনের ডায়েট প্যাটার্ন, কি ধরনের অ্যানিমালস, সেই সময় তাদের সাবজিস্টেন্স কিরকম ছিল, সেই সময় তাদের যদি ইকোনমিক সিস্টেম থেকে থাকে তাহলে সেটা কিরকম ইকোনমিক সিস্টেম ছিল। অল দিস ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড। এবারে এটার যদি কয়েকটা টাইপ দেখি, এর কি ধরনের টাইপ আছে, একটা হচ্ছে জুও আর্কিওলজি। জুও আর্কিওলজিস্ট প্রিলিমিনারলি অ্যানিমেল রিমেন্স কে, যেমন এই বোন শেলস যেগুলো আমরা বললাম, শেলস এর কথা যদি বলি তাহলে তো একটা মানে এই যে আমাদের কিচেন মিডিয়ান যে কালচার আছে সেখানে আমরা শেল, মোলাসেস, হিপ মাউন্ড যে পাই আমরা ডেনমার্কে, সেখান থেকে সেই একটা কালচার যেটা খানিকটা হলেও যদি বলা হয় থাকে যে জুও আর্কিওলজিস্টরা মানে রিকনস্ট্রাক্ট করতে হেল্প করেছে। এছাড়া এর মাধ্যমে আমরা কি বলতে পারি, মানে যে কত পরিমাণে হান্টিং হয়েছে, যে বোনস পাওয়া গেছে, সেই বোনস গুলো কি হান্টিং, সেই অ্যানিমাল গুলোকে কি অ্যানিমাল মানে সেই হিউম্যানসরা সেই সময় ইয়ে করে খেত, হান্টিং করে সেই খাওয়া সেই সমস্ত বোনস। শেলস গুলো কি মানে ওই ফিশিং ফাউলিং মানে অর্থাৎ মেসোলিথিক টাইমের সেই সমস্ত মোলাসেসের শেল গুলো যেগুলো কিনা সেই সময় মানে মানুষ প্রচুর পরিমাণে খেত, খেলে তারা কেনই ওই অ্যানিমাল ওই সমস্ত ছেড়ে দিয়ে অত বিগ গেম হান্টার গ্যাদারার সেগুলোকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে শেল মানে অর্থাৎ আম, এই মাছ ঠাস ধরনের এই সমস্ত কেন খাওয়া শুরু করলো। সেকেন্ড কোয়েশ্চেন অ্যারাইজেস যে এই যে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস আস্তে আস্তে দেখতে পাওয়া যায়, ট্রেড প্র্যাকটিস, ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস, তার মানে কি এটা ডগ ডোমেস্টিকেশন যখন শুরু হয়েছে তার মানে কি ডগের বোন, এই সমস্ত কোয়েশ্চেন গুলো অ্যারাইজ করতে শুরু করে এবং এগুলোকে কোথাও না কোথাও গিয়ে তারা লিঙ্ক করতে শুরু করে এবং তারা এই এক একটা হাইপোথিসিসকে মানে দেখে আর কি তাদের রিসার্চ ওয়ার্ক কন্ডাক্ট করে বা কনস্ট্যান্টলি এগিয়ে যায়। প্যালিওবোটানিস্ট ঠিক যেমন বললাম সিডস, পোলেন, উড এগুলোর মাধ্যমে রিকনস্ট্রাক্ট করে, help us understand how ancient people used to plan for food, medicine or construction. নেক্সট জিও আর্কিওলজি। জিও আর্কিওলজি খানিকটা জিওগ্রাফিতে যে সমস্ত বিষয় পড়া হয়ে থাকে বা জিওলজিস্টরা যে সমস্ত বিষয় পড়ে থাকে, যেমন সেডিমেন্টস, তারপরে এই যে স্ট্র্যাটিগ্রাফিটা বেসিক্যালি একটা মানে জিওলজিস্ট বা জিওলজিস্টদের একটা মেথড যেটা কিনা ওরা রিসার্চের ওয়ার্কের ক্ষেত্রে বা ডে টু ডে ওদের ক্ষেত্রে ওরা ইউজ করে থাকে। বেসিক্যালি সেখানে কি করা হয়, আমরা একটা স্ট্র্যাটিগ্রাফি এই যে যেমন রিভার স্ট্র্যাটিগ্রাফি দেখে আমরা বলতে পারি যে রিভারটা কোন কোন টাইম পিরিয়ডে, এই 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 একটা মানে এই সমস্ত স্ট্র্যাটিগ্রাফি দেখে বোঝা যাবে যে কোন সময় যে ইরোশনের ফলে রিভারটা কোনখান দিয়ে চেঞ্জেস হয়েছে, সেই জায়গায় কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস ছিল কিনা। আমরা অলওয়েজ দেখে এসেছি যে কোনো রিভার বা কোনো সি এরকম জায়গায় অলওয়েজ একটা হিউম্যান সোসাইটি থাকে, যেমন মেসোপটেমিয়ান সোসাইটি, যেমন আমাদের ইন্ডাস ভ্যালি সোসাইটি এক্সেট্রা। নট অনলি দিস বাট অলসো যদি আমি এটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদের চন্দ্রকেতুগড় যেটা খুবই কাছে কলকাতা শহর থেকে, মানে অ্যাটলিস্ট 35 থেকে 40 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা, যেখানে কিনা আমরা বিভিন্ন স্ট্র্যাটিগ্রাফির মাধ্যমে এবং মানে আহ, এই যে আমাদের যে আদি গঙ্গা বা দে গঙ্গা যেটা বয়ে গেছে সেই সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে পারি। আহ এ আর এছাড়া যদি আমি বলি উম আর কি কি দেখা যায়, it also helps us to examine মানে ancient society and মানে তারা কিভাবে সেগুলোকে মানে অ্যাডাপ্ট করতো।
এর আগে যেমন আগের স্লাইডে আমি অলরেডি কথা বলে এসেছি যে ইরিগেশন এবং এই মানে এগ্রিকালচার যে তাদের কিভাবে শুরু হয়েছে, মানে আমরা সবাই জানি যে মানে মানুষ নোম্যাডিক লাইফস্টাইল লিড করতো। নোম্যাডিক মানে ভবঘুরে টাইপের লাইফস্টাইল, মানে তাদের কোনো সেটেলমেন্ট ছিল না। আস্তে আস্তে তারা মেসোলিথিক টাইম পিরিয়ডে আস্তে আস্তে এক জায়গা থেকে এক জায়গায় কয়েকদিনের জন্য থাকতো, আবার তারপরে আবার ছেড়ে চলে যেত, এরকম ধরনের একটা তৈরি হয়। তারপরে আস্তে আস্তে নিওলিথিকের টাইম পিরিয়ডে যখন তারা এগ্রিকালচার আর কি শুরু করলো, যেখানে ওই জার্মো মানে ফার্টাইল ক্রিসেন্ট, জার্মো, ইরাক, যে সমস্ত জায়গাগুলোতে প্রচুর এগ্রিকালচার আস্তে আস্তে শুরু হলো মিডল ইস্টার্ন মানে ইয়েতে, সেইখান থেকে আস্তে আস্তে মানুষ এগ্রিকালচার যখন ওটাকে মানে এগ্রিকালচারটাকে ফ্রুটফুলি তারা মানে গ্রো করা শুরু করলো এবং আস্তে আস্তে পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে পড়লো এগ্রিকালচার, ইরিগেশন করা শুরু করলো, সেই সময় ওরা আস্তে আস্তে সেটেল হতে থাকলো। কারণ তাদের অলরেডি ফুড রিসোর্স গুলো তারা সামনে তাদের মানে সেটেলমেন্ট যে সামনে তারা তৈরি করলো। এর ফলে কি হলো, নট অনলি দিস, ডোমেস্টিকেশন শুরু হলো। এইভাবে কি মানে এরম ভাবে আর কি চলতে থাকলো। তো মানে বেসিক্যালি এটা প্রত্যেকটাই আর কি প্রত্যেকটার সাথে রিলেটেড, কোথাও না কোথাও গিয়ে এটা কিভাবে কার সাথে লিঙ্ক করছে এবং কিভাবে প্রসেসটা কন্টিনিউ হয়েছে এবং আস্তে আস্তে ইভলিউশন হয়েছে। আর এট প্রেজেন্ট আর কি কি চেঞ্জেস হচ্ছে, প্রেজেন্টের সাথে পাস্টের যে কি কি ডিফারেন্স আছে, কি কি সিমিলারিটিস আছে, কোথাও না কোথাও গিয়ে সেগুলোকে আমাদের যদি পাস্টের কিছু জিনিসপত্র যেটা আমাদেরকে হেল্প করবে মানে আমাদের ফিউচার লাইফস্টাইলকে, সেই সমস্ত গুলো আমরা জানতে পারি। এবার ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল আর্কিওলজি বলে অবশ্যই যে প্রথম কথা যেটা মাথায় আসে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। এই কিভাবে মানে এনশিয়েন্ট সোসাইটিস গুলো সাস্টেনেবল রিসোর্সেস গুলোকে কাজে লাগাতো এবং আমরা কিভাবে ওই এনভায়রনমেন্টাল কনজারভেশনটা করতে পারি মানে মডার্ন টাইম ফ্রেমে, সেটা যদি আমরা কোনোভাবে জানতে পারি। নট অনলি দ্যাট, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জটা যেটা মানে অফার্স ইনসাইট ইনটু হাউ পাস্ট সোসাইটি রেসপন্ড টু ক্লাইমেট চেঞ্জ, এবং তার যে ইম্প্যাক্ট, এবং সেটাকে যদি কোনোভাবে প্রেডিক্ট করা যায় এবং সেটার সাথে আমরা কিভাবে আরো কোপ আপ করতে পারি। আমরা প্রত্যেকটা হিউম্যান ইভলিউশনের যদি প্রত্যেকটা যে যারা যারা এসছে বা যাদের যাদের আমরা দেখি এবং তারা কিভাবে তৈরি করেছে, নট অনলি দ্যাট, যদি ইন্ডাস ভ্যালির এক্সাম্পল দেখি, ইন্ডাস ভ্যালিতে অনেক সময় বলা হয়ে থাকে যে ক্লাইমেট চেঞ্জের জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা ডেমলিশ হয়ে গেছে। কোনোভাবে যদি আমরা সেটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি বা জানতে পারি যে এটা কিভাবে হয়েছে, তার যদি কোনো এনভায়রনমেন্টাল আর্কিওলজিক্যাল এভিডেন্সের মাধ্যমে এবং এনভায়রনমেন্টাল আর্কিওলজিস্ট যদি সেগুলোকে এক্সপ্লেন করতে পারে। আর নট অনলি দিস বাট অলসো, লাস্ট বাট নট দ্য লিস্ট যদি পয়েন্ট বলি তাহলে হচ্ছে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই করে প্রত্যেকটা মানে টেকনোলজি, এনভায়রনমেন্ট, ক্লাইমেট কিভাবে মানুষকে কালচারালি প্রভাবিত করেছে, কিভাবে কালচারালি টেকনোলজিক্যাল ইনভেনশন করিয়েছে, যেমন যেমন ওল্ড ওয়ান কালচারের এক্সাম্পলটা চপিং থেকে কিভাবে ওই ড্রেসটাকে সেলাই করার মতো বোরার্স এসছে। নট অনলি দ্যাট, স্ক্র্যাপিং হয়েছে, ফিশিং ফাউলিং এর সময় যে হারপুন তৈরি হয়েছে, এবং এখন যে আমরা দেখছি মানে আমরা তো টেকনোলজিক্যালি প্রচুর অ্যাডভান্স, কিন্তু কনস্ট্যান্ট যে এই যে ইভলভ হচ্ছে, কালচারাল ইভলিউশন আমাদের হয়ে যাচ্ছে, সেগুলোকে আমাদের লুক আফটার করতে হেল্প করে। আহ তো মানে ইন আ নাটশেল যদি বলতে চাই তাহলে এনভায়রনমেন্টাল আর্কিওলজি একটা ইন্টারডিসিপ্লিনারি ভাবে কাজ করে, যেমন এই বোটানিস্টদের সাথে কোথাও না কোথাও গিয়ে কাজ করে, জিওলজিস্টদের সাথে কোথাও না কোথাও গিয়ে কাজ করে। মানে এটা হেল্প করে আর্কিওলজিক্যাল পার্সপেক্টিভে টু আন্ডারস্ট্যান্ড ইকোলজি, জিওলজি, বায়োলজি অ্যান্ড আদার ফিল্ড টু বিল্ড আ কম্প্রিহেন্সিভ পিকচার অফ পাস্ট এনভায়রনমেন্ট ইন্টারাকশন। এই হচ্ছে একটা মানে ছোটখাটো ভিডিও, বলতে গেলে বড়ই ভিডিও হয়ে গেছে এনভায়রনমেন্টাল আর্কিওলজি, আর খুব একটা মানে ভেরি ব্রিফ ইন্ট্রোডাকশন অন মানে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড এইমস অ্যান্ড অবজেক্টিভ সেটা সম্পর্কে। আর আরো সাব ফিল্ডের সম্পর্কে ভিডিও আসবে। কিপ ওয়ান ওয়াচিং টিল মানে তার পর্যন্ত। For more such content, please follow my channel.